एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। ईश्वर का आशीर्वाद होता है। एक चुटकी सिंदूर पुष्पा सुहागन के सर का ताज होता है। एक चुटकी सिंदूर हर औरत का ख्वाब होता है। एक चुटकी सिंदूर। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছি তাতে মনে হয় আর কাউকে বলে দিতে হবে না আলাদা করে যে এই ভিডিওটা কি নিয়ে চলছে, মানে হচ্ছে অবশ্যই এক চুটকি লিকুইড সিন্দুর কি कीमत तुम क्या জানো দর্শক বাবু। তো যাই হোক বুঝতেই পেরেছেন আজকে ভিডিওটা হচ্ছে টিনকে নিয়ে। তো টিনের ভিডিওর মধ্যে আজকে ফাইনালি উত্তর দিয়েছে সিঁদুর তুমি কার। এতদিন ধরে যে সবাই প্রশ্ন করতো, সবাই বলতো সিঁদুর তুমি কার, সিঁদুর তুমি কার, সেটা নিয়ে একটা জল্পনা কল্পনা সমস্ত কিছু ছিল। সেই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে আজ টিন ফাইনালি বলে দিল যে সিঁদুরটা অ্যাকচুয়ালি কার। তো যাক আজকে দিনটা খুব ভালো চুজ করেছে উত্তরটা দেওয়ার জন্য, তো সেটা বলবো। তো যাই হোক এই ভিডিওটার মধ্যে আরও একটা বিষয় নিয়েও কথা বলবো, সেটা হচ্ছে টিনের দালাল দীপ ভাই। তো সেই দালাল দীপ ভাই কিন্তু একসময় এই সিঁদুর নিয়ে বেশ ভালো করে দর্শকদের বলেছিল ইঁদুরের জন্য পড়ে সিঁদুর, তোমাদের কি ইঁদুরের জন্য পড়ে। তো হ্যাঁ ইঁদুর তো বটেই, ইঁদুর তো না মানে ছুঁচো জাতীয় একটা পশু। আমি ভেবেছিলাম যে হয়তো তার জন্য পড়ে। তো যাই হোক আজকে যখন নিজের মুখে যেটা বলেছে সেটাকেই মানবো, কারণ যদিও টিন মুখ খুললে মিথ্যা কথা বলে আমরা জানি, সমস্ত কিছুই জানি। তো যাই হোক টিনের সম্পর্কে যতই বলবো কম হবে। তো চলে আসি ব্লগের মধ্যে। তো আজকের ব্লগটা যখন শুরু হলো আর যা হলো আপনারা কি বুঝতে পারলেন যে আমি এতদিন ধরে যা বলি, যেগুলো বলছিলাম সেগুলো সব যে সত্যি, সব যে ঠিক, এগুলো আপনারা বুঝতে পারেন। দেখুন আমি কিন্তু আগেই বলেছিলাম যে ওই যেখানে থাকে, হ্যাঁ ওই ঘোনা বাড়িতে থাকে, সেখান থেকে যখন এসে ভিডিও শুরু করে তখন ওকে দেখেই বুঝে যাই, আমি ওকে দেখেই বুঝে যাই। কারণ হচ্ছে গিয়ে একটা মানুষ একটা জায়গা থেকে এসে ব্লগ শুরু করছে আর একটা মানুষ ঘুম থেকে উঠে তারপর দুটোর মধ্যে চেহারার মধ্যেই একটা আলাদা বাঁধন থাকে। একটা মানুষ ঘুম থেকে উঠলে তার চেহারা একটু আলাদা হয়, তার গলার স্বর একটু আলাদা হয়, সমস্ত কিছু। কারণ এতক্ষণ ধরে গলাও রেস্ট পাচ্ছিল, তাকেও ফাংশনাল করতে একটা টাইম লাগে, এই সমস্ত দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি। তো আজকে যে সিনগুলো ও দেখালো যে এই যে ট্রেনে উঠলাম, ট্রেন থেকে নামলাম, টোটো করে আসলাম, এই সমস্ত কিছু কিন্তু আমি অনেক দিন আগের থেকে বলছিলাম। যেমন কিনা আজকে আপনারা যারা অনেক দিন থেকে এই বিষয়টা নিয়ে, এই সন্দীপ আর টিনের বিষয় নিয়ে আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও যারা ফলো করেছেন তারা কিন্তু এখন মনে হয় এটুকু বুঝতে পেরে যাচ্ছেন যে আমি যা বলি অনেক আগে থেকে কিন্তু আমি যে প্রেডিকশনগুলো করে দিই সেই প্রেডিকশনগুলো কিন্তু মিলে যায়। কারণ আমি যখন কোনো কথা বলি আমি সেগুলো খুব ভালোভাবে অ্যানালিসিস করে একটা মানুষের তার মানসিকতাটা কী হিসাবে, কী রকমভাবে, কী জন্য করতে পারে সেই সমস্ত কিছুকে ভালো করে স্টাডি করে নিয়ে তারপরেই মুখ খুলি। আমি কিন্তু দুম করে দেখলাম আর দুম করে নিজের ওপিনিয়ন বানাই না। আমার কমেন্ট বক্সেও কমেন্ট আসে, মানে অন্য লোকদের কমেন্ট বক্সের কমেন্টও আমি দেখি, কিন্তু আমি সবসময় কোনো জিনিস নিয়ে বিচলিত হই না। মানে যে একজন হুট করে দেখলো তার যেটা মনে হলো আমি সেটাকেই নিজের ওপিনিয়ন মেনে নেবো না। অবশ্যই সেই কমেন্টের মধ্যে অনেক সত্য ব্যাপার থাকে, কিন্তু সেটাকে আমি আগে যাচাই করি সব দিক দিয়ে চিন্তা করে। তো যাই হোক হলো অনেক আমার ইন্ট্রোডাকশান। আমি জানি যারা আমাকে অনেক দিন ধরে দেখছেন তাদের এখন আমার প্রেডিকশানের ওপর একটু না একটু আস্থা হবে। আর সেটা তো যারা আজকে এই টিনের যে দালাল দীপ ভাইয়ের ভিডিও দেখেছেন তারা তো মানে অক্ষরে অক্ষরে ভাবছেন যে মানে হাউ ইট ইজ পসিবল। মানে আমার কথা হয়তো বলবেন যে ইপসিতা যে কথাগুলো তুমি আজ থেকে বহু মাস আগে বলে দিয়েছো, আজ যেন মনে হচ্ছে তোমার কথাগুলোই অন্য কারোর মুখ থেকে শুনছি, তাই তো। তো যাই হোক আজকে ভিডিও শুরুতে শুরু করি টিনের ভিডিও দিয়ে। তো টিনের ভিডিওর মধ্যে যেটা শুরু হলো বুঝতে পারছেন যে অন্য জায়গা থেকে এসে যে ভিডিওগুলো করে এরকমভাবেই শুরু হয়। যখন হাসনাবাদ নামলো তখন কি বললো যে একটা ট্রেন যাচ্ছে যেটা নাকি শিয়ালদা যাবে, সেটা 10টা 45-এ ছাড়বে। তার মানে ও ওখান থেকে যখন নেমেছে, স্টেশনে যখন নেমেছে তখন নিশ্চয়ই
10:45-এর আগে বললো যে ট্রেনটা কিন্তু এবার ছাড়বে করছে, এখনো 10:45 বাজেনি। তো ওর বাড়ি থেকে স্টেশন আমার যতদূর আমার আইডিয়া সম্পূর্ণ, সেটা মনে হয় খুব কম হলেও ওর বাড়ি ওই 10-15 মিনিটের রাস্তা টোটো করে। তো সেখানে চিন্তা করে দেখুন, প্রত্যেক সময় যখনই ও ভিডিও শুরু করতো বলতো এই তো এখন 11টা বাজে। তো হিসাবটা মিললো, বাড়ি আসলো, এসে জামা জিনিস হাতে যে ব্যাগপত্র থাকে সেটা রেখে ক্যামেরাটা সেট করে এই ব্লগ শুরু করলাম আজকে। এই তো এখন ঘুম থেকে উঠেছি একটু আগে, এই যে এই হবে ওই হবে সেই হবে, এইরকম করে শুরু করে। তো আজকে বুঝতে পারলেন, যখন পরিষ্কার দেখালো যে হ্যাঁ আমি অন্য জায়গা থেকেই এসে ব্লগ শুরু করছি, মানে ওই বৌদির বাড়ির থেকে এসে মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলছে এরকমভাবে দেখিয়ে দিল, এই যে কুচকানো আজকে আমার চুলটা কুচকানো। আমি কিন্তু সবসময় বলি যে আমি যখন ওর ভিডিও দেখি সবার আগে লুক দিয়ে শুরু করি, সেখান থেকে পা থেকে মাথা অবধি আমার যতটা সম্ভব আমি পুরো স্ক্যান করে দেখে নিই যে কোন পজিশনটা কীরকম। তো যাই হোক, তাতে ওর চুলের ওই চাউমিন ব্যাপারটা দেখেই বুঝে নিতাম যে ও কোনো রকমভাবে হয় স্কুটি, বাইক বা টোটো কোনো একটা কিছুর হাওয়া খেতে কোথাও থেকে এসছে, সেই জন্যই চুলটা ওরকম হয়েছে। ঘুম থেকে উঠলে মানুষের চুল ওরকম হয় না, ঠিক আছে। তো যাই হোক, এখন তো বলেই দিল। তো যখন ও বাড়িতে ঢুকলো তখন আমি ঘড়ির মানে যে সময় ভিডিও শুরু করছে কথা বলছে ঘড়ির দিকে দেখলাম, তখন দেখলাম ওই যে রান্নাবান্না হবে না, তো তখন দেখলাম 11টা বাজে 5 মিনিট বাকি আছে। ঘড়িটা দেখলাম যখন মানে দরজার সামনে থেকে দাঁড়িয়ে কথা বলছিল। তো যাই হোক, এসছে, তার কারণটা খুব ভালো করেই বুঝতে পারলাম। সেটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড প্রমোশন তো আছে, আর তার সাথে সাথে ওদের ওই যে মৎস্যমুখী আছে, জ্ঞাতির পাতে না মাছ দিয়ে তো আবার নতুন করে মাছ খাওয়া শুরু করতে পারবে না, এটা তো নিয়ম। তো সেক্ষেত্রে বললো ওরা তো হচ্ছে গিয়ে ব্রাহ্মণ গোষ্ঠী, সবাই ওরা ব্রাহ্মণ, তো নিজেরাই নিজেদের মধ্যে খাইয়ে নাকি সব কাজ হয়ে যায়। তো ঠিক আছে, হয়তো হয়ে যায়। তো রান্নাবান্নাগুলো দেখলাম, আজকে দেখলাম অশুভ শক্তি রান্না করছে। তো দেখে বুঝলাম যে অশুভ শক্তির রান্নাগুলো দেখে আমার মনে হয় উনি একটু হলেও রান্না জানেন। আজকে যে রান্নাটা মাছের ঝোলটা দেখাচ্ছিল দেখে মনে হচ্ছিল ভালো হয়েছে। তো হ্যাঁ, উনি তো ওই যেহেতু পুলিশের গাড়ি টাড়ি চালায়, তো ওই হোমগার্ড এই ধরনের যেসব যারা থাকে স্টেশনে, পুলিশ স্টেশনে, তাদের একটা আলাদাই জোন থাকে, সেখানে হয়তো উনি রান্নাবান্না করে খুব পপুলার। এটা আমি বলছি, তার কারণ আছে হোমগার্ড এইসব ধরনের যেসব মানুষরা আছে তারা স্টেশনে, তাদের সাথে উনি মনে হয় রান্নাবান্না করে, উনি সেই জন্য তাদের মধ্যে খুব পপুলার। সেই জন্যই ওনার পার্মানেন্ট কোনো জব না থাকা সত্ত্বেও উনি স্টেশনে, পুলিশ স্টেশনে বলুন বা কোথাও মানে ওইখানে আর কি একটু হলেও ভালোবাসা পান এই সব করে। যাই হোক, খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিল। তো আজকে খাওয়া দাওয়ার সময় একটা সিন দেখলাম দুষ্টুকে, সেই নাইটি পরে দেখলাম জল দিচ্ছিল। তো যাই হোক, একসাথেই ওদের এই খাওয়া দাওয়ার ব্যাপারটা হয়েছে, এটা একটু বুঝতে পারলাম। তো এরপর হচ্ছে গিয়ে দেখলাম একটুখানি শুয়ে রেস্ট নিয়ে ওই যে কথাগুলো বললো, তারপরেই কাট্টু দৃশ্য কি না, বেউ করতে যাবে। কোথায় বেউ করতে যাবে? ওদের ওখানে হাসনাবাদে একটা মেলা হচ্ছে, সেই মেলায় ঘুরতে যাবে। তো তার জন্য দরকার সাজাগোজা। তো যাই হোক, তো কোথায় যাওয়া হবে মেলায়। তো হাসনাবাদে একটা বড় মেলা হচ্ছে, সেখানে ঘুরতে যাবে। কে বলেছে? তাল তুলেছে আমাদের লাইফা। তো লাইফা যাবে, লাইফার বউ যাবে, সাজাগোজা সব হচ্ছে। তার মধ্যেই আসলো চা। তো চা যখন আসলো তখন 3টে কাপ দেখা গেল। তো তার মধ্যে টিন একটা কাপ তুলে নিয়েছে, যে তুলে নিয়ে খেতে গেছে। তার মধ্যেই আর কি আরেকটা কাপ, সেই যে স্পেশাল কাপ, সেই স্পেশাল কাপটা ওটাতে অল্প করে চা নিয়েছে, ওর মা নিয়েছে। ওর মা বেশি খাবে না, কিন্তু ওর মাই ওইটাতে চা খাচ্ছে। আর সেটার জন্য টুকে দিল কিন্তু আমাদের ধানি লঙ্কা, যে মা তুমি এই কাপটাতে কেন নিয়েছো? এটা তো দিদির কাপ। তো বললো হ্যাঁ ঠিক আছে দিদির কাপ, ও তো অল্প খাবে, আমি এখন এটাতে নিয়েছি। তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এই যে কাপটা স্পেশাল কাপ, টিনের স্পেশাল কাপ, ওই স্পেশাল কাপে স্পেশাল কিছু তন্ত্রমন্ত্র যন্ত্র হয়েছিল। তারপর সেই কাপটা কিন্তু টিনকে দেওয়া হয়েছিল। আর ওই কাপে খাবার যত আর কি চা খাবে, কফি খাবে, তাতেই কিন্তু ভালোবাসাটা আরও বেশি বেশি করে গভীর হবে, এটাই তো কথা ছিল। তো সেই কাপটাতেই এখন টিনের মা জোর করে নিজে খাচ্ছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? এদিকে মেয়ের ভালোবাসা আলগা হবে, ওদিকে মায়ের ভালোবাসা আবার গভীর না হয়ে যায়, বাবা ভগবান জানে। তো যাই হোক, তারপর দেখলাম যে সাজাচ্ছে। এবার এই সাজানোর ব্যাপারটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, সেটা হচ্ছে টিন ফেয়ার অ্যান্ড লাভলি মাখছে। টিনের গায়ের রং
দেখেছেন ওর সারা মানে ওর যে মেন অ্যাট্রাকশন সেটা কি, ওটা হচ্ছে ওর গায়ের রং, বাদ বাকি ওর চোখ নাক মুখ সব মিলিয়ে একটা প্যাকেজ হিসাবে ঠিকঠাক। তো সেখানে যেই গায়ের রংটাই ওর আছে সেই গায়ের রংটার জন্য আবার কেউ মানে যারা ফর্সা তারা কেউ ফেয়ার অ্যান্ড লাভলি মাখে? ওকে আজ পর্যন্ত কোনোদিনও ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে দেখেছেন? তাহলে আজ হঠাৎ কেন ফেয়ার অ্যান্ড লাভলি মাখলো? বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝিয়ে দিই। কারণ ওই যে ঘোনাবাড়িতে যেটাকে ওই যে বলেছে আর কি বৌদির ঘর, সেই বৌদির ঘরটা যে কার ঘর সে তো ভালো করেই আমরা বুঝে গেছি। কারণ সেখানে ওর সাথে যে ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে তার পাঞ্জাবি ওখানে ঝুলছে, বুঝতেই পারছেন ওটা কার ঘর। তো সেখানে সমস্ত জিনিসপত্র, এই যে আগের দিন যে বিবি ক্রিম আমাদের দেখালো না, এই সমস্ত জিনিসপত্র ও ওখানে রেখে এসছে। কারণ ও এসছেই এখানে জাস্ট একবেলার জন্য। এই খাওয়া দাওয়াটা যেহেতু জানে আজকে খাওয়া দাওয়া একটু কন্টেন্ট হবে, বাপি রান্না করছে, মা রান্না করছে, সবাই আমরা খাবো, যেটুকু পারবো দেখাবো, আর তার সাথে সাথে এই প্রমোশনটা করবো, ব্যাস আর আমার কোনো কাজ নেই বলে আবার ওখানে চলে যাবো। তাই জিনিসপত্রগুলো এখানেই থাক এইভাবে এসছে। এবার হঠাৎ করে যে এখানে এসে মেলায় যাওয়ার প্রোগ্রাম হবে সেটা কিন্তু জানে না। আর যদি বলেন যে তাহলে ও তো দেখলাম থেকেই গেল অনেক রাত অবধি ওরা ঘোরাফেরা করেছে, তাহলে আমার মনে হচ্ছে এটাই যে ওই প্রমোশনটা যতক্ষণে পাঠিয়েছে করে ততক্ষণে অ্যাপ্রুভাল আসছে না, সেই জন্য হয়তো থেকেই গেছে যে বলা যায় না যদি কিছু এদিক ওদিক চেঞ্জ করতে হয় তাহলে আমি যদি একবার ওখানে চলে যাই তাহলে তো এখানে আমি এটা করতে পারবো না, অ্যাপ্রুভালের ব্যাপার আছে। তো সেই জন্যই ওই ঘুরতে যাওয়া মেলাটায় আর মেলাতে অত রাত করে ঘোরাটাতে সহমত পোষণ করে ঘুরলো যে চলো আমার এখানেও কন্টেন্ট হবে। তো সেখানে যাওয়ার জন্য সাজাগোজার মা দেখলাম সাজিয়ে দিল। তো সমস্ত কিছু মানে ক্লিপ থেকে শুরু করে সমস্ত কিছু ও বৌদিকটা ব্যবহার করলো, কারণ ওর সমস্ত জিনিসপত্র কিন্তু ওইখানে আছে এখন। কারণ বিয়ে বাড়ি গেছিলো, সমস্ত গুছিয়ে গেছে নিয়ে গেছে, হ্যাঁ বিয়ে বাড়ি দুদিনের প্রোগ্রাম গুছিয়ে গেছে নিয়ে গেছে। তো সেখান থেকে ওগুলো আবার হয়তো একা একা যেহেতু আসবে, ট্রেনে করে আসবে, তাই নিয়ে আসেনি। বইতে হবে আবার, ট্রেনের ব্যাপার তো ভিড় থাকে না থাকে, ওটা যখন ওর সাথে মানে ওর বন্ধুর সাথে যখন আসবে, বন্ধু মানে বুঝতেই পারছেন কবিতা চোরের সাথে যখন আসবে তখন ওই জিনিসগুলো নিয়ে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক মেলায় গেল, মেলা সম্পর্কে আর কি বলবো, মেলাটা ভালোই ছিল। সেখানে দেখলাম একজন অভিনেতা মানে উনি কোনো ক্যারেক্টার প্লে করার আমি সিনেমায় দেখেছি, সে এসছে স্পেশাল গেস্ট হয়ে, সেটা দেখালো, তার সাথে গিয়ে দেখাও করলো, গিয়ে ফটো তুললো, খুব ভালো কথা। খাওয়া দাওয়া হলো। তো ওখানে একটা জিনিস দেখলাম, গেল সাথে সোনাই। তো চারজন ওরা গেল, ও আর সোনাই একটা বাইকে, আর ওদিকে লাইফা আর লাইফার বউ একটা বাইকে। সেখানে যেতে যেতে আবার রিলসও করেছিল, এই পথ যদি না শেষ হয়, সেটাও দেখে নিয়েছি। লাইফা আর লাইফার বউ করেছিল, আর সেটা শ্যুট করে দিয়েছিল টিম এই বাইক থেকে ওদের বাইকের ওরা যে যাচ্ছে সেটা শ্যুট করেছিল। এটা যখন আগে দেখেছিলাম, ব্লগটা যখন বেরোয়নি, তখন ভাবছিলাম একবার কবিতা চোরের বাইকে করে টিমকে নিয়ে যাচ্ছে, আর লাইফার বউ আলাদা একটা অন্য বাইকে যাচ্ছে, ওরা চারজনে একসাথে কোথাও বেড়াতে যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে বুঝলাম, তারপর মনে মনে চিন্তা হচ্ছিল যে না সেটা কি করে সম্ভব। যেদিন মার খেয়েছিল ফেলে, যেদিন ওটাকে একেবারে রাস্তায় ফেলে ধরে একেবারে রোড রোলার দিয়ে চেপে দিয়েছিল, ফোকলা পড়ে কোথাও হারিয়ে গেছিলো, সেই দিন তো সাথে সাথে বাইকটাও ছিনিয়ে নিয়ে চলে গেছে, যে টাকা দিবি তারপর বাইক নিবি, এরকম তো ব্যাপার হয়েছে। এটা আমি বলছি আমার সিক্স সেন্স মানে ভীষণভাবে কাজ করে, একদম 100%। সেই জন্যই এখন ট্রেনে করে যাতায়াত হচ্ছে, নাহলে ওদের বাড়ি থেকে ওদের বাড়ি যা ডিস্টেন্স, বাইকে করেই আসার কথা। তো যাই হোক, তো তখন আমি তাই ভাবছিলাম যে এটা কী করে সম্ভব। এখন বুঝছি যে হ্যাঁ সম্ভব, কারণ সাথে সোনাই গেছিলো। তো সোনাই আর ওরা গেছে। তো একটা জিনিস দেখলাম যে সবাই ওর সাথে ঘুরতে ফিরছে, কিন্তু সবাই চেষ্টা করছে যে এটা কিনি ওটা কিনি। সানগ্লাসের দোকানে গেল, বললো নে কি নিবি নে, কে নিবি, তো তোরা কি নিবি নে, কোন সানগ্লাস দিবি নে, বারবার করে বলছিল। তো কে কি সানগ্লাস নিয়েছে আমি জানি না, তবে দেখলাম যে একটা দুটো সানগ্লাস ট্রাই করেছে, ট্রাই করে সেগুলো ছবিও তুলেছে। তো আশা করি কিছু না কিছু নিয়েছে, কারণ ওই যে একজন মানে গরিব ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, এতগুলো সানগ্লাস দেখিয়েছে, তার মধ্যে কেউ না কেউ একটা কেউ নিয়েছে, এটাই আশা রাখবো। তো ওরা দেখালো না কিছু সেটা। তো যাই হোক, সেখানে বলেছিল, কিন্তু সোনাইকেও বলেছিল কি নিবি নে।
তারপর হচ্ছে গিয়ে গেল কানের দুল কিনতে। বৌদি তো বারবার টেনে টেনে নিয়ে চলে যায় কানের দুল কিনতে, সেখানে কানের দুল টুকটাক কিনেওছে। খাওয়া দাওয়া দেখলাম, যেটা ফুচকা খেলো আর তার সাথে একটা কি আইসক্রিমের মতো একটা হয় না, ওইটা খেলো। তো এই হলো ব্যাপার, ঘোরা হলো। ফেরার পথে দেখলাম আমিও যে প্রশ্নটা করেছিলাম আমার প্রশ্নের উত্তর দিল। মনে আছে এর আগে যেদিন ওরা ওই গেছিলো হাসনাবাদে, চানাচুরের দোকানের মানে ফ্যাক্টরির বাইরে যখন দাঁড়িয়েছিল তখন মাথায় করে পুতুল নিয়ে যাচ্ছিল। আমি বলছিলাম যে এইটা কি, এটা তো কোনোদিনও দেখিনি, এটা সম্পর্কে জানতে চাই। তো তখন আজকে দেখলাম, দেখিয়ে দিল যে ওটা হচ্ছে টাকি হাসনাবাদ মতুয়া সম্মেলন দেখলাম। আর তার জন্যই দুজন পুতুল, ওনারা মনে হয় হাজব্যান্ড ওয়াইফ, ব্যাপারটা আমি খুলে তো বললাম না। তো সেখানে হচ্ছে গিয়ে বাউল গান হচ্ছে। তো টিন বলল বাউল আর কীর্তন দুটোই নাকি এক। হ্যাঁ, একদম একদম। আম আর আমাদা যেরকম এক, তেমনি বাউল আর কীর্তনও একেবারে এক। ঠিক আছে, তুমি এবার যদি ডিফারেন্সটা বুঝতে হয় গিয়ে বুঝে নিও যে আম আর আমাদা এই দুটো যদি এক হয়ে থাকে তাহলে বাউল আর কীর্তন সেই দুটোও তাহলে এক হবে। মানে অশিক্ষা অশিক্ষা অশিক্ষা, মানুষ এইটুকু তো জানতে পারে। এটা তো কোনো ইংলিশ বা কিছু না যে বাবা আমি ইংলিশ জানি না। এটা একটা সাধারণ জিনিস, আমাদের গ্রাম বাংলার জিনিস, সেখানে বাউল আর কীর্তনকে এক করে দিল। তো যাই হোক, বাদ দাও, এখন ওগুলো নিয়ে বোঝাতে গেলে তো মানে বিশাল হয়ে যাবে ভিডিও। তো সেখান থেকে ফেরার পথে বলছে নাকি খাবার নেই, খাবার কোথাও পাচ্ছি না। বাড়ি ফিরলো যখন, তখন আমি দেখলাম ঘড়িতে টাইমটা, তখন বাড়ি ফিরলেও কিন্তু প্রায় 11টা বাজে। যখন ঢুকছিল ঘড়িটা দেখা গেছে প্রায় 11টা বাজে। ভাবুন, সারা রাত, মানে এত রাত ওখানকার অনুযায়ী এটা কিন্তু অনেক রাত। এটা কলকাতার শহর নয় যে 11টা কোনো ব্যাপারই নয়। তো সেখানে রাত্রে করে ঘুরেছে। আবার খাবার কেন কিনতে হলো, বাড়িতে তো দুপুরবেলা এরকম খাবার দাবারের আয়োজন হয়েছিল, সেখান থেকে কিচ্ছু খাবার বাঁচেনি কি জানি, হয়তো ওদের ইচ্ছা ছিল অন্য কিছু খাবার খেতে। তো এইভাবেই ঘুরে ফিরে ব্লগটাকে এন্ড করলো। কিন্তু এই ব্লগের মাঝখানে যে কথাটা এবার বললো, মারাত্মক কথা, সেটা হচ্ছে কি না, তোমরা যখন সাজছিল তখন সিঁদুর পড়ছিল আর বলছিল যে তোমরা অনেক কথা বলো, অনেক সময় জিজ্ঞাসা করো যে এই যে সিঁদুর তুমি কার, এই যে তুমি কেন সিঁদুর পড়ো, কার নামে সিঁদুর পড়ো। চলো আজকে তোমাকে উত্তর দিয়েই দিচ্ছি তোমাদেরকে। আর সেই উত্তরটা দিতে গিয়ে কি হাসি পাচ্ছে, আমার নিজেকে হাসি পাচ্ছে। হ্যাঁ, হাসি তো পাবে, হাস্যকর কথা বললে হাসি তো পাবে। তো সেখানে বলছে যে দেখো, সিঁদুরটা আমি পড়েছি তার জন্যই যার সাথে আমার এখনো ডিভোর্স হয়নি, মানে আমার যার সাথে বিয়ে হয়েছিল আমার তো তার সাথে ডিভোর্স হয়নি, তো তার নামেই এই সিঁদুরটা আমি পড়ি। কারণ আমি তো হিন্দু সমাজে বাস করি। এবার হিন্দু সমাজে বাস করতে গেলে মানে হিন্দু রীতিনীতি মেনে হিন্দু যে গৃহবধূরা আছে তাদের সাথে যখন আমি হাঁটাচলা করি, তারা সিঁদুর পরে, আমি সিঁদুর পরছি না। অথচ আমার হাজবেন্ড জীবিত, তার সাথে আমার এখনো ডিভোর্সও হয়নি, সে অন্য কারোর সাথে বিয়েও করেনি, তাহলে তো আমি সিঁদুর না পড়াটা কিন্তু খুব বাজে লাগে। এবার তোমরা বলতে পারো যে তাহলে মাঝখানে কেন পড়তে না? মাঝখানে পড়তাম না কারণ হচ্ছে গিয়ে এই যে একটু রাগ হয়েছিল সেই জন্য মাঝখানে পড়তাম না, তারপর আবার পড়া শুরু করলাম। তো ঠিক আছে, চলো এটা যদি মানি, এই জিনিসটা যদি মানি, তাহলে এটার সাথে এবার তুমি আমাকে উত্তর দাও টিন, যে তাহলে মানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের ওপর কি করে তাহলে এটার এফেক্ট পড়লো? তুমি যখন রাগ হয়েছিল, যখন এসছিলে, যখন তুমি বাড়ি ছেড়ে চলে এসেছিলে, নতুন করে আবার তোমার ফেসবুক প্রোফাইল তৈরি করার প্রয়োজন ছিল, তখন সেখানে তুমি প্রথমে দিলে সিঙ্গেল। চলো আমি মানলাম যে তুমি সিঙ্গেল দিয়েছো এই কারণেই যে তোমার খুব রাগ হয়েছে, তোমার জীবনে কেউ নেই, তুমি একজন সিঙ্গেল পার্সন, তুমি রেগে মেগে এটা দিয়েছো। অথচ তুমি কিন্তু কারোর স্ত্রী, বিবাহিতা স্ত্রী। যদি সিঙ্গেল দিলে, তারপরে হঠাৎ করে কিছুদিন পর সেটা ইন আ রিলেশনশিপ কি করে হয়ে গেল? মানে ওখানে, মানে ফেসবুক সমাজটা তো আর হিন্দু সমাজ বলে কোনো ব্যাপার নয়। ওখানে তো কেউ তোমাকে ওইটা নিয়ে বলবে না যে তুমি কেন এখানে সিঙ্গেল থেকে রিলেশনশিপ হয়েছো বা কিছু হয়েছো। ফেসবুক তো নিজে থেকে বলবে না। তো তাহলে এখানে তুমি হঠাৎ করে সিঙ্গেল থেকে ইন আ রিলেশনশিপ কি করে গেলে? যদি তুমি সত্যিই মনে করতে যে হ্যাঁ আমি রাগ করেছিলাম, কিন্তু পরে দেখলাম রাগটা একটু থামিয়ে চিন্তা করা দরকার, আর আমার তো এখনো বিবাহিত আমি, তাহলে তোমার তো সেখানে ম্যারিড করে দেওয়া উচিত ছিল, আই এম ম্যারিড। বা তুমি লিখতে যে আই এম সেপারেটেড, মানে আমি আমার বিয়ে হয়েছিল বাট আমি আমার হাজব্যান্ডের থেকে সেপারেটেড থাকি। ফেসবুক যে প্রোফাইল ক্রিয়েট করতে পারছো, এত কিছু লিখতে পারছো, সে
এই স্টেটাসগুলো বোঝে না, আমি এটা মানতে নারাজ। আমি মানছি তোমার সবচেয়ে রাগ হচ্ছে, তাহলে তুমি সবচেয়ে যেটা সেফেস্ট সেই স্টেটাসটা তুমি দিতে যে ইটস কমপ্লিকেটেড। তুমি ভালো করে জানো এগুলোর মানে কি। তুমি এটা কমপ্লিকেটেড হলেও লোকে ভাবতো যে হ্যাঁ ঠিক আছে চলো বিয়ে হয়েছিল, এখন আবার হাজব্যান্ডের সাথে তার সাথে ছাড়াছাড়ি মানে ছেড়ে চলে এসছে, তার সাথে অ্যাডজাস্ট হবে কি হবে না, তার সাথে আদৌ থাকবে কি থাকবে না, না এই যে আরেকজনের সাথে ওর সম্পর্ক, তার সাথে বিয়ে করবে কি করবে না, এই সমস্ত কিছুতে ওর ব্যাপারটা পুরোপুরি ঘেঁটে গেছে, তাই জন্য সে লিখতেই পারে ইটস কমপ্লিকেটেড। বাট তুমি তো তা লেখোনি, তুমি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছো, আর তারপরেই তুমি ইন আ রিলেশনশিপ দিয়েছো, আর তারপরেই তোমার মানে সবার কাছ থেকে খবর আসছে, কিছু কিছু জায়গা থেকে খবর আসছে যে তুমি এই যে তুমি বললে না যে লুকিয়ে বিয়ে ফিয়ে এইসব হেন তেন কথা তোমরা যে শুনছো, সেই খবরগুলো আমরা শুনেছি। তুমি আজকে বললে যে গুজবে কান দিও না, গুজবে কান দিচ্ছি না, গুজবে তো কান দেবো না, তুমি নিজেই নিজের হাতে তোমার খবরগুলো দিচ্ছ। গুজব কিসের? ইন আ রিলেশনশিপ কার সাথে তোমার? তাহলে এটা এক্সপ্লেন করো। যেদিন তোমার এই খবরটা আসলো যে তোমাকে কোন মন্দিরে দেখা গেছে, সেই তুমি মন্দিরে লুকিয়ে বিয়ে করছো, এই খবরটা যেদিন আসলো সেই দিনকেই তোমার স্ট্যাটাসটা কি করে চেঞ্জ হয়ে গেল বলো তো একটুখানি। এটা কোনোভাবে কোনো তুমি যুক্তি খাড়া করতে পারবে? তো যাই হোক, এরকম প্রচুর মানে ব্যাপার থাকে, সব কিছু গুজব নয়, কিন্তু সমস্ত কিছু গুজব নয়, মানছি তোমার খুব রাগ হয়েছিল তোমার হাজব্যান্ডের ওপর, তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে কি করে এই কথাগুলো লেখা আসলো যে হ্যাঁ আমি যাকে ভালোবাসি তার নাম এই মিসেস সরকার, কবিতা চোর সরকার, সেই চোর সরকারের হাত ধরে আমি এসেছি, তার সাথে অনেক দিনের আমার সম্পর্ক, এই যে একটা তোমার বয়ান, সেটা কি করে আসলো? সেটা এবার তুমি যে বলছো গুজবের কান দেবেন না, কোনটা গুজব? ওটাও তো তোমার খুদ তোমার অ্যাকাউন্ট থেকে এসছে, তাই না? এটা আবার গুজব কি করে হলো? আমরা গুজব কি করে? তুমি তো নিজে মুখে বলছো যে তুমি একজনকে ভালোবাসো আর তার সাথেই তুমি থাকবে। তাহলে তারপর তুমি যাকে দিদি ভাই বলে ডাকছো, দীপ ভাই বলে ডাকছো, যার চ্যানেলে গিয়ে কমেন্ট করছো, যাকে বলছো দিদি পাশে থেকো, সেও বলছে হ্যাঁ পাশে আছি, এই যা তোমাদের মধ্যে যেগুলো হচ্ছে তার ওখানে গিয়ে তুমি কমেন্ট করছো, সে বলছে যে দম থাকা চাই ভাই, দম থাকা চাই, একটা মেয়েকে অ্যাকসেপ্ট করার জন্য দম থাকা যায়। হ্যাঁ, তার চ্যানেল থেকেই তোমার ওই সো কল্ড বয়ফ্রেন্ড, এখন বলছো বয়ফ্রেন্ড, বাট বয়ফ্রেন্ড বললে তো আর বয়ফ্রেন্ড এক্ষুনি হয়ে যাবে না, কারণ পূর্ববর্তীকালে যেগুলো যেগুলো করেছো, তুমি কি ভাবছো তুমি বা তোমার এই যত মানে টিম আছে তারা কি ভাবছে যে তারা ওইসব ভিডিওগুলো প্রাইভেট করে দিলেই কি সেগুলো প্রাইভেট আছে? ওগুলো কারোর কাছে নেই, যেখানে কিনা বলেছে, নিজের মুখে বলেছে যে তুমি লিভ ইন করছো, যেখানে কিনা তোমার এই যে চোর সরকার বলছে যে আমি ওকে আলাদা জায়গায় ভাড়া করে রেখে দিয়েছি, ভাড়া কথাটা উচ্চারণ না করলেও রেখে দিয়েছি বলেছে, কারণ ও মনে হয় ভাড়া করেনি তো। আর এই জন্যই আমি বলেছিলাম যে ও রেখেছিল, এটাও তুমি ভালো করে জানো, যেটা কোনোদিনও সামনে আসুক কি না আসুক, সে সময় প্রথম দিকে তুমি অবশ্যই ওর যে বোন তার বাড়িতে একদিনের জন্য হলেও গেছো, একদিন দুদিনের জন্য হলেও গেছো, কারণ এত ভুল হবে না আমার, দেয়াল দিয়ে যায় চেনা, তো এত চিনতে ভুল হয় না। রং সবার ঘরে এক হতে পারে, কিন্তু লাইট, পরিবেশ, ঘরের মধ্যে কার কতটা আসবাবপত্র আছে সমস্ত কিছু বিচার করে, একটা মানে ভলিউমের দিক দিয়ে বিচার করে, ঠিক আছে? তো সেই জন্য তুমিও জানো, আমিও জানি যে কথাটা আমি যা বলছি আমি সত্যি বলছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। হয়তো পরবর্তীকালে তারা তোমাদের সাথে সম্পর্ক রাখে না, কারণ তুমি যেরকম সবাইকে ভুল বুঝিয়েছো তোমার এই বাতকুল্লা পরিবারের সম্পর্কে, তারাও হয়তো প্রথমে ভেবেছিল যে তুমি সত্যি অত্যাচারিত, নিপীড়িত, তারপর বুঝে হয়তো সরে এসছে তারা। আজকে চিন্তা করুন তাহলে সন্দীপের বাড়িতেও খারাপ কি ছিল? ও এই যে দিনের পর দিন এই দালাল বলেছে যে সন্দীপ নাকি ওকে বেঁচে খেয়েছে। সন্দীপ কি করে বেঁচে খেয়েছে? দুজনে মিলে ওরা ব্লগ করতো। প্রথম আমি যখন শুনেছিলাম, যখন ও বলেছিল যে আমার কাছে 2 টাকা থাকে না, ভিখারির কাছে 2 টাকা থাকে, আমার কাছে 2 টাকা থাকে না, আমি প্রতিবাদ করেছিলাম যে সন্দীপ তুমি এই জিনিসটা কি করে করতে পারো? ও যখন মানে একসাথে তোমরা কাজ করো, সেখানে ওর একটা হিস্সা নেই? দুজনের মিলিত এফোর্টে তোমরা কাজ করো। বাধ্য হয়ে সন্দীপ উত্তর দিয়েছিল ভিডিওর মধ্যে যে ওর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকাটা আমরা কেউ হাত দিতাম না। যখন জানতে পারলাম এই কথাগুলো, এই মিথ্যাবাদী যখন একটার পর একটা ওর মিথ্যার সামনে চলে আসলো,
যায় না। কতগুলো মিথ্যা কথা বলেছে নাকি এক কাপড়ে বেরিয়ে এসছে, যখন জানা যাচ্ছে এক একটা ড্রেস, যে ড্রেসগুলো পরে দীঘায় ঘুরছিল সেই দীঘার ড্রেসগুলোই এখন পরে ঘুরছে, তখনই বোঝা গেল মিথ্যা কথা। তার সেই মিথ্যা থাকার জন্য আরেকটা মিথ্যা কথা বললো, কি বললো, যে না ওই ওটার মধ্যে জামা কাপড় ছিল, হাতের কাছে ওটা পেয়েছি, নিয়ে চলে এসেছি। সেটাও সম্পূর্ণ মিথ্যে, কারণ একটা ব্লগের মধ্যে দেখিয়ে দিয়েছিল, আমি ফুটেজ তুলে দেখিয়ে দিয়েছি, যে পুরো ব্যাগটা খালি করেছিল ওই 15 থেকে 17 এই 2 দিন মিলে ওর মা মেয়ে মিলে সমস্ত কিছু গুছিয়েছে। আর সন্দীপরা যা একটা বলে না, যেটার কথা বলেছিলাম মাটির তলা থেকে, সেটা আগে ভাগে ওর মাকে দিয়ে পাচার করেছিল। এটাও আমার কথা মিলিয়ে দেখে নেবেন। আমি জানি, কেউ না জানুক, একমাত্র ঈশ্বর জানেন, আর ওরা জানে যে আমি সত্যি কথা বলছি। আগেই ওর মায়ের হাতে পাঠিয়েছিল, ওর মা গেছিল। ভাবুন, চিন্তা করে দেখুন, যে কথাটা কিন্তু বলেছে সন্দীপ, যে কোথা থেকে যেন ও একটা ফোন করলো, কোথা থেকে যেন মনে হয় পা করে চলে আসলো। কৃষ্ণনগর থেকে ওদের বাড়ি আসতে কমসে কম কিন্তু 30 মিনিট মতো লাগে সময়। সেখানে নাকি মানে অনেক রাত্রে হলেও টোটো চালার তো টোটোটার তো একটা ক্যাপাসিটি আছে চলার। ওদের ওসব রাস্তায় জ্যাম ফ্যাম এমনিতেই সারাদিনে থাকে না, তো সেখানে 30 মিনিটের জায়গায় 20 মিনিট লাগবে। শুনছি নাকি ওরা 10 মিনিটের মধ্যে মানে চলে এসেছিলো, মানে সব রেডি ছিল। কারণ একটা ফোন আসবে আপনাকে, ওরা তো জানেন নাইটি ফ্যামিলি সবাই নাইটি পরে বসে থাকে, বাড়ির ছেলেগুলো বারমুন্ডা পরে বা লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে হয়তো হাওয়া লাগিয়ে, তো তার মাঝখানে ফোন করলে কি করে তারা জামা কাপড় পরে চলে আসছে? জামা কাপড় পরতেই তো 10-15 মিনিট লেগে যাবে, তারপর তো আসবে, রাস্তাটা ডিস্টেন্সটা কভার করবে। এই সব কথাগুলো মানুষ যারা যুক্তি দিয়ে বিচার করে তারা ঠিক বুঝে যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। তো সেখানেই তো বুঝতে পেরে গেছিলাম, মিথ্যেবাদীর একটার পর একটা মিথ্যা কথা বলছিল, যার মানে এক কাপড়ে বেরিয়েছিল। তারপর জানা গেল ব্যাগপত্র গুছিয়ে, ডকুমেন্টস গুছিয়ে, সমস্ত কিছু আখের গুছিয়ে, যা পেয়েছে সব মূল্যবান জিনিসপত্র নিয়ে দিয়ে তারপর সে এসছে। শুধু হায় রে, জায়গা হলো না ওই কৃষাণু, কারণ ওটাই সবচেয়ে ফেলনা ছিল, সেই জিনিসটাই ছিল। আর খুব খারাপ লাগছে আজকে এই বাচ্চাটাকে নিয়েই এরকম ধরনের আলোচনা করতে হচ্ছে আমাদের। কত ভালোবাসার মানে ভালোবাসা জড়ানো থাকে একটা বাচ্চা, একটা সন্তানের বাবা মায়ের, কিন্তু এর তো ভালোবাসা ছিলই না। বিয়ের আগের থেকে সম্পর্ক দেখিয়ে দিয়েছি, ছবি অস্বীকার করতে পারবে যে ওটা ফোকলা? তো সেখানে মানে ওর ছবি রেখে দিয়েছে ইয়ের মধ্যে, রিলসের মধ্যে। চিন্তা করে দেখুন বাচ্চাটাকে নিতে পারলো না, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলে তো তখনই তো বোঝা উচিত ছিল, তখনই তো প্রশ্ন করা উচিত ছিল, কিরে তুই তো বলেছিলি যে তুই নাকি একটাই জামা কাপড়ে এসছিস, কই তোর তো সব জামা কাপড় আছে, এই যে শুনছি তোর অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, তাহলে তুই তো পেতিস। তাহলে আজকে যখন ডেটে দাঁড়িয়ে দেখছে বাবা মা ইউজ করছে, ওই যার সাথে সম্পর্ক এখনো হয়নি সেই ইউজ করা শুরু করছে, তার ফ্যামিলির লোকেরা ইউজ করা শুরু হয়েছে, তাহলে সন্দীপের মানে দোষটা কি ছিল? যে কিনা তৈরি করলো, যে কিনা আজকে টিনকে তৈরি করলো, ও কি ছিল? যদি সত্যিই ফেস ভ্যালু হওয়ার ছিল, আজকে তো এই দালাল দিদি নিজেই বলে দিল যে আমার তো আর তোর মতো ননদ নেই যে হাত ধরে টেনে তুলে দিয়েছে। তো সত্যি তো এই কথাটা তো সত্যি, যে ও তো টিনের জায়গায় যে কোনো মেয়ে থাকতো, তাকে সেই একটু যদি তৎপর হতো টিনের জায়গায় পৌঁছে যেত। অনেক মেয়ে আছে হয়তো টিনের জায়গায় থাকলে তার হয়তো এই জিনিসটাই পছন্দ হয়তো হতো না, সে হয়তো করতোই না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি চাইতো হতো, কারণ ওর পরিচয়টাই সেটা ছিল যে সন্দীপের বউ, আর সন্দীপ আরেকজনের ভাই, সেখান থেকেই তো পরিচিতিটা এসছে, তাই না? তাহলে নিজের ঘরে, নিজের সংসারে, নিজের জন্য ইনকাম করা, নিজের বরের জন্য ইনকাম করা, নিজের বাচ্চার জন্য ইনকাম করা, সেটা বেচা। আজকে বলছে, এই টিন বলছে যে সন্দীপের সম্পর্কে বলছে যে বাচ্চাটাকে দেখিয়ে কি করে এই জিনিস সেই জিনিস ঘরে তুলতে পারছে। তাহলে তোর ঘরে তোর বর কি করে তোকে দেখিয়ে জিনিসপত্র তোলে? তোর বর কি করে তোলে? তোর ইনকামের জিনিসের টাকা, তোর যে এই যে লোকের কাছে অভিশাপের টাকা, সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনে সে তার সংসার ভরাচ্ছে কোন হিসেবে করছে? তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে বলছে এই ছেলেটা প্রচন্ড খারাপ। কেন তখন বুঝিসনি? বলছিস যে বলছে যে আমি ভেবেছিলাম যে এও একজনের ডিভোর্সি, ও একটা ডিভোর্সি, তাহলে ডিভোর্সি মনে হয় ভালো হবে। তো ডিভোর্সিটা বড় কথা না, সবার আগে জানতে হবে ডিভোর্সটা হয়েছিল কি কারণে।
তোর সাথে তো সমস্ত কিছু শেয়ার করেছে। কি বলেছিল ডিভোর্সের কারণটা কি? কারণ ওর বউ ও যখন ঘুমিয়ে পড়তো অন্য আরেকজনের সাথে লুকিয়ে লুকিয়ে নাকি চ্যাট করতো। ওর বউ একটা চিঠি দিয়েছিল ওকে বলেছিল যে আমি একজনের সাথে যদি কথা বলি তোমার আপত্তি আছে? আমি যদি কারোর সাথে মানে তুমি যেরকম কথা বলো আমি যদি বলি তাহলে কোনো আপত্তি আছে? আমি তোমার পারমিশন চাইছি, তুমি কি আমাকে পারমিশন দেবে? একটা অভিমান ভরা চিঠি দিয়েছিল, যেটাকে লজ্জা করেনি তুই? ওই মেয়েটিকে কি যেন বঙ্গশ্রী নাম দিয়ে কি রকম ভাবে অ্যাটাক করেছিলি, লজ্জা করে না? তাহলে এইখানেই তো ওই ছেলেটিকে চিনে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ সে নিজে করে দিয়েছে, যে কতটা বড় ভণ্ড হিপোক্রেট, যে কিনা নিজের বউকে ডিভোর্স দিয়েছে এই কারণে যে সে শুধুমাত্র একজনের সে মানে পারমিশন চাইছে যে আমি কি একটু অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারি, এই চিঠিটা লেখার জন্য। চড় মেরে দিয়েছিল এই চিঠিটা দেখে, জাস্ট পারমিশন চেয়েছে। তাহলে সে কি করে অন্য আরেকজনের বউয়ের সাথে সম্পর্ক করতে পারে? তাও আবার এক বাচ্চার মা, কি করে করতে পারে? তো ভণ্ড কত বড় এখানেই তো আমি চিনে নিয়েছি। তার উপর তো ওর কবিতা যখন জানলাম যে এই কবিতাগুলো চুরি করা, এগুলো নিজের লেখক বলে লিখে লোককে দেখায়, যা ওর মনের গভীরতা বোঝায়। চুরি করে শুধুমাত্র কপি পেস্ট করেছে, ওইগুলো ফিল করেনি। এই চোরকে চিনে নিতে কি করে অসুবিধা হয়? এই চোর যে কিনা যে কাজ যে ডেজিনেশনে কাজ করে বলেছিল, ও আদৌ করেছে? করে সে কাজ? করে না, সবাই বুঝে গেছে, সবাই জেনে গেছে। তো একে চিনতে এত দেরি লাগে? আর যার এত দেরি লাগে তাকে লোকে তার কথায় মানে এরকম করে শোনে। ভাই আমি শুধু ভাবি কে মানে আপনারা কে আছেন এই দর্শকরা? এই দুদিন আগে একে ভালো বলছে, আপনারা বলছেন হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালো, দুদিন পর আবার তাকে খারাপ বলছে, আপনারা বলছেন হ্যাঁ হ্যাঁ ভালো ভালো ভালো, একদম খারাপ খারাপ খারাপ, তুমি যা বলছো সেটাই ঠিক, তুমি যা বলছো সেটাই ঠিক, এই কথাই বারবার আপনারা বলছেন। আপনাদের তো দর্শক শ্রী দিতে হয় প্রত্যেক কটাকে, আপনাদেরকে না এই যে এই ঘোড়ামুখীর যে কটা দর্শক আছেন, একনিষ্ঠ দর্শক, তাদের প্রত্যেককে আমি বলবো দর্শক শ্রী উপাধি দিক আমাদের সরকার। মানে অদ্ভুত ভাই, অদ্ভুত। আজও এইসব করছে, এটা ওদের গেম প্ল্যানের মধ্যে রয়েছে। এমন কোনো কথা বলেনি যেগুলো জানা যায়নি। ওর সম্পর্কে আসল সত্যি কাচ্চা চিটটা সবচেয়ে বেশি তুলেছে আরস এই ফোকলার সম্পর্কে। আমি তো দেখিয়ে দিয়েছি কবিতা চোর ব্যাপারটা, আমি দেখিয়েছি, আমি ওটা আমার এখান থেকে দেখা গেছে। তো সেখান থেকে আর বাদবাকি ওর কটা বউ, কজনের সাথে সম্পর্ক, ও কি চুরি করেছে, ও লোকের জিনিস নিয়ে ধার হিসাবে নিয়ে সেইগুলো দেয় না, সেই সমস্ত কিছু তো প্রমাণ সহ তুলে দিয়েছে আরস। তখন তোর মনে একবারও মনে হয়নি, ঘোড়ামুখীর মনে একবারও মনে হয়নি যে হ্যাঁ আমি একটু খতিয়ে দেখি, একটু বাজিয়ে দেখি ও যে কত বড় ভণ্ড? সেখানেই তো বোঝা যাচ্ছে যে যখন বলছে যে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে, ওখান থেকে একটা টাকা খরচা হয়েছে কেউ বলতে পারবে না, তার মানে ওর এখন থেকে ওর অ্যাকাউন্টের হিসাব রাখছে ওর কত টাকা আছে না আছে। তাহলে এখান থেকে একটা ছেলেকে চিনে নেওয়া যায় না যে কিনা ও যখন বললো যে আমি যতক্ষণ বলবো না ততক্ষণ তুই কারোর সামনে আসবি না, যখন সময় আসবে তোকে আমি সসম্মানে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ওর টিনের প্রতি সেই ভরসাই রাখতে পারলো না, আগে ভাগে ও সামনে চলে আসলো, সবার কাছে ফোন নাম্বার দিয়ে প্রত্যেকের কাছে নিজের মানে ভয়েস রেকর্ডিং শুনিয়ে, তাদের সাথে ফোন আলাপ শুনিয়ে নিজের বক্তব্য রাখলো, যেখানে কিনা টিন আর সন্দীপের একদম ভেতরকার খবর, সেই ফুলসজ্জার থেকে শুরু করে সমস্ত কিছু পাবলিক করে দিল। তাহলে ওর তো টিনের প্রতি কোনোদিনই কোনো রকমভাবেই কোনো বিশ্বাস নেই। প্রথমের দিকেও তো ভেবেছিল যে নাটক করছে, কারণ এরকম শুনেছে যে ওয়াইটিতে নাটক হয়, তো তখন থেকেও ভাবছিল যে নিশ্চয়ই তার মানে আমাকে ইউজ করছে আর এরা নাটক করছে। এই কথাটাও তো বলেছে, ওর মুখে শুনেছি। তো এই সব বলেছে যে তাকে চিনে নিতে এত দেরি লাগে, যেখানে কিনা টিনের একটাই বক্তব্য ছিল, বলেছিল আমি চাই না, আমি ইউটিউব করতে চাই না, আমি ইউটিউব করব না, আমি শান্তিতে থাকতে চাই। সেখানে যার মুরদ হলো না দুটো ডাল ভাত খাইয়ে ওকে রাখার, এখনও রাখতে হতো না। ও যদি মা বাবার বাড়িতে যদি 6টা মাস যদি সত্যি ওকে ভালোবাসতো, 6টা মাস যদি দুজনকে সত্যি ভালোবাসতো, ভালোবাসাটাই আসল থাকতো, তাহলে দুজনের 6টা মাস ও ওর বাবা মায়ের সাথে থাকতো, ওর বাবা মা যা ডাল ভাত নুন ভাত খাওয়াতো আর এও যেরকম থাকতো, থেকে ডিভোর্স হতো, তারপর বিয়ে করতো, সসম্মানে বিয়ে করতো, সবাইকে দেখাতো, তারপর যদি মনে করতো যে হ্যাঁ ব্লগ শুরু করতো, তাহলে বুঝতাম যার ক্ষমতা হলো না, যার মুরদ হলো না,
যে আজ যদি দুটো পয়সা ওর লাগে দিতে পারবে? পারবে না। ভাই ভ্যালেন্টাইন্স ডেতে নিজের সম্মান রক্ষার্থে ওই ফোকলার হাতে ও নিজের পুরনো কানের দুল, যেটা কিনা এক ভিউয়ার্স দিয়েছিলেন, সেই কানের দুলটাকেই আবার নতুন করে ওই জেঠুর দোকানে মনে হয় পালিশ করিয়ে নিয়েছে, পালিশ করিয়েছে। আমি এখন 100% শিওর, কারণ ওই রকম বাক্স দিয়েছে যখন, ওই বাক্সগুলো তখনই দেয় যখন মানে নতুন কিনেছে, যদি তাহলে দেয় না। নতুন যখন কেনে তার বাক্স আলাদা হয়, গিফটের বাক্সই আলাদা হয়। ওটা দিয়েইছে ওই কাগজে মুড়ে, এই জন্যই যেটা আমাকে দেওয়া হয়েছিল পালিশ করা, ওরা সবচেয়ে কম দামি, যেটা একদম মিনিমাম, এমনি তো হাতে হাতে দিতে পারেন না, তো সোনা রূপো এগুলো তো দামি জিনিস, যদি হারিয়ে যায় তাই একটা বক্সের জাস্ট দিয়েছে, পালিশ করিয়েছে ওই পুরনো কানের দুলটাই দিয়ে ওর হাতে তুলে দিয়েছে যে দে আমার হাতে দিস তুই। কি অবস্থা, কি অবস্থা! আজকে এইগুলো দেখে বোঝা যায় না কেন ওর বাবা মা ওর বাড়িতে ওকে মেরেছে, বেশ করেছে মেরেছে। তাড়িয়ে দেওয়া মানে আবার কি? তাড়িয়ে দেওয়া মানে কি? শাসন করেছে। শাসন যেহেতু করেছে, ও নিশ্চয়ই খবর দিয়েছে, তবেই না এসছে। তাহলে বাবা মাই বা সহ্য করবে কেন? তুমি তোমার যখন শ্বশুরবাড়ি থেকে তুমি ছেড়ে চলে এসছো, এখানে তুমি ধীরস্থিরভাবে বসো না? আজ এইখানে ঘুরছে, কাল সেখানে যাচ্ছে, কাল বন্ধুর বাড়িতে নাইট স্টে করছে, এগুলো দেখে সবাই ছিচিতুতু করছিল না? তো বাবা মা যদি সেটার জন্য প্রতিবাদ করে থাকে, খারাপ তো করেনি, বেশ করেছে। সামনে ভাইয়ের বিয়ে, যদি ভাইয়ের বিয়েটা ভেঙে যায়, তার তো কারণ আমি আগেই বলে দিয়েছি, আপনারা সব জানেন ভালো করে। ওর মা প্রচণ্ড ভয় ছিল এই ছেলের যদি বিয়ে ভেঙে যায় তাহলে এই ছেলে যে কী করবে, মানে কোথায় ঢুকে যাবে কোনো ঠিক নেই। তারপর একে নিয়ে ওদের আর কি থানা পুলিশ আইন আদালত দৌড়াতে হবে। বুঝে নিন আপনারা বুঝে নিন, ও যেরকম পরিমাণে মানে সেই ভাদ্র মাসে যেরকম ডগরা হয়ে যায়, কুকুররা হয়ে যায়, ওর সেরকম অবস্থা হয়েছিল। এক্ষুনি চাই, নাহলে হবে না। তো সেই জন্যই ও মাথা ঠিক রাখতে পারেনি, বোনকে শাসন করেছে, মেরেছে। তো বোনও সেরকম ঘুরছিল, তো সেই জন্য খবর তোর কাছেও আসছে। সেই সময় কিন্তু আমি বলেছিলাম যে আজ এখানে ঘুরছে, কাল সেখানে ঘুরছে, ও তো বন্ধুবান্ধব আছে, তার ওপর চালায় টোটো, এদের প্রচুর নেটওয়ার্ক। নিশ্চয়ই হয়েছে, কিরে তোর বোনকে তো দেখলাম, তোর বোনের কি বরের সাথে থাকে না? এটা ছেলের সাথে দেখছিলাম। আর ছেলে মানে কি, সেই ছেলে পোকলা তো সারা ওদের ওইখানে মানে ওই চত্বরে ওয়ার্ল্ড ফেমাস ওই ছেলে পোকলা, তো তার সমস্ত কিছু জানে। এই তো দেখলাম তোর পোকলার সাথে ঘুরছে। তো ওদের ওই এরিয়া যে ওয়ার্ল্ড ফেমাস যে বললাম, কিসে ভালোতেও নয় কিন্তু, কিসে ওয়ার্ল্ড ফেমাস ওদের এরিয়াতে? যে চুরি, তারপর হচ্ছে জুয়া, তারপর হচ্ছে ওইসব নেশা ভাঙ, মেয়েবাজি, এইসব যত অপগুণ আছে সব কিছুতে ও ফেমাস। সব কিছুতে লোকের কাছে ধার বাকি, টাকা পয়সা, এই সব কিছুতে ফেমাস। মারও খেয়েছে এর আগে মানুষের কাছে, এই সমস্ত কিছুতে ফেমাস যে ছেলে, তার সাথে ওর বোনকে দেখা যাচ্ছে এখন এখানে ঘুরছে সেখানে ঘুরছে। তো সেখানে ওর কানে খবর এসছে, তো সেটার জন্য অ্যাকশান নেবে না? নিয়েছে। তো তারপরেই কি করে চলে এসে হাতটা ধরে নেয়? হ্যাঁ, হাতটা ধরে নেয় কি করে? তো এই ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে, বাট অনেক ইন্টারেস্টিং কথা রয়েছে। তো এই ভিডিওটা আমি দুটো পার্টে দেবো। তো এইটা প্রথম অংশটুকু রইল, এর পরের অংশটুকু দেখার জন্য প্লিজ আপনারা অপেক্ষা করবেন। আর এই ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবও করে নেবেন অবশ্যই। নেক্সট পার্টটা আরও ধামাকেদার হতে চলেছে, তো স্টে টিউনড।